না, রাষ্ট্রপতি শাসন জারি হলেও ডেফিনেটলি বিজেপির সুবিধে। রাষ্ট্রপতি শাসন জারি হলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। এই বর্তমান রাজ্যপালের সাথে তার আবার সংঘাত শুরু হবে, এটা শুধু সময়ের অপেক্ষায়। তো আনন্দ বোস যখন আসলো, একেবারে গদগদ হয়ে অ আ ক খ শেখালেন। তারপরে সেই আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি বলল শ্লীলতাহানির মামলা, তার বিরুদ্ধে অভিযোগ, না বাবা আমি রাজভবনে যাব না একা একা, আমি যে ধরনের আইনের বহির্ভূতভাবে শাসন করি সেটা যদি তুমি আমাকে মান্যতা দাও তাহলে তোমার মতন ভালো রাজ্যপাল নেই। আজকে সেই বিমান বসুর প্রতি সহানুভূতি দেখান, এটা সহানুভূতি কুড়াবার জন্য, সহানুভূতি দেখান সহানুভূতি কুড়াবার জন্য। 2 মিনিট লাগবে না, কালকেই যদি বিমান বসু ক্ষমতাবান হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, উনার মতন কঠোর সমালোচনা বা অপমান হয়তো কেউই করবেন না। কেন যাদের নাম 60 লক্ষ লোকের নাম ভেরিফিকেশন হচ্ছে, তাদের পরিবার কেন সরাসরি ইলেকশন কমিশন কেউ নয় বিজেপিকে দায়ী করছে? কেন বিজেপিকে দায়ী করছে? কেন বিজেপির নেতৃত্ব বোঝাতে পারেনি যে রাজ্য সরকারের অসহযোগিতায় এসআইআরের অনেক প্রবলেম বা এসআইআরের দুর্গতি মানুষকে ভোগ করতে হচ্ছে? মানে আইএসএফ করতো, যারা জনতা উন্নয়ন পার্টি করতো বা সিপিএম করতো, এমন মুসলিমরাও, তারা বলছে যে না, অন্য সময় আমরা ইয়েকে আইএসএফকে ভোট দিব, কিন্তু এই নির্বাচনটা হলো আমাদের অস্তিত্বের নির্বাচন, ফলে এখানে কিন্তু তৃণমূলকেই ভোট দিতে হবে। মানে একটা বিরোধী রাজনৈতিক দল ভোটারদেরকে যুক্ত করে করে জয়ী হয় সাধারণত। পশ্চিমবাংলার ক্ষেত্রে এমন একটা বিরোধী দল আমি দেখতে পাচ্ছি যারা ভোটারদেরকে বিযুক্ত করে জয়ী হতে চাইছে, শুধুমাত্র আবেগ দিয়ে জয় শ্রীরাম বলে জিততে চাইছে। কিন্তু সত্যি কি তাই জেতা যায়? বিজেপির নেতৃত্ব কি করতে পারত? সরাসরি আন্তর্জাতিক স্তরে সংকটটাকে সহজ সরল ভাষায় ব্যাপক প্রচারে আনতে পারত। খ হলো যে কালোবাজারি করলো কে, তৃণমূল ছাড়া আবার কে? এই কারণেই যে কালোবাজারি শেষ পর্যন্ত রাজ্য স্তরে হয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছিলেন কালোবাজারির কথা, এই হোর্ডিং কোথার থেকে হয়? এটা তো আকাশে উঠে না, রাজ্যে হয়, রাজ্য প্রশাসন তার জন্য দায়বদ্ধ। তাহলে এইটা যে ব্যাপকভাবে প্রচারে আনা, সেই প্রচারে তো বিজেপি আনতে পারেনি। যে লিপস অ্যান্ড বাউন্ড, যার একজন ডাইরেক্টর জেলে যাচ্ছেন, তার মুখ্য কারিগর কি করে জেলের বাইরে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটাই হলো, যদি নরমে আবেগতাড়িত করে যদি আমি জয়ী করতে পারলাম তো হলো, যদি না পারি তখন শ্লীলতাহানি থেকে শুরু করে বিজেপির দালাল, ফলে সেগুলো তো আছেই, আপাতত তুলে রাখলাম। যদি তুমি নরমে আমার সাথ দাও, তুমি যদি মানে আমি যে ধরনের অত্যাচারী শাসক, আমি যে ধরনের আইনের বহির্ভূতভাবে শাসন করি, সেটা যদি তুমি আমাকে মান্যতা দাও তাহলে তোমার মতন ভালো রাজ্যপাল নেই। আর তুমি যদি আমার শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলো সাংবিধানিক প্রধান হিসাবে, তুমি যদি রুল অফ ল নিয়ে প্রশ্ন তোলো, তুমি যদি রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন তোলো, তুমি যদি বিরোধীদের উপর অত্যাচার কেন করা হয় তা নিয়ে প্রশ্ন তোলো, তুমি যদি ভোটের হিংসা হয় কেন তা নিয়ে প্রশ্ন তোলো, তুমি যদি বিশ্ববিদ্যালয়গুলো অরাজক পরিস্থিতি, মনোজিৎ মিশ্র মডেল রয়েছে কেন রাজ্যপাল হিসেবে প্রশ্ন তোলো, তাহলে তোমার জন্য শ্লীলতাহানির ঘটনা আছে, তোমার জন্য বিজেপির দালাল অমিত শাহ, নরেন্দ্র মোদীর দালাল, এই ধরনের তখন তোমার বিরুদ্ধে ট্রিটমেন্ট হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি খুব মানে রিড করা যায় যে কিভাবে উনি চলতে চান। উনি প্রথমে মানুষকে বশ করতে চান ব্যক্তিগত সম্পর্ক দেখিয়ে, ব্যক্তিগত মানে সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে, তারপরে যদি না হয় তখন তিনি একদম যেটা মানে পরিচিত ওনার যে রাস্তা, সেই রাস্তায় উনি নামেন। এটা তোমরা লক্ষ্য করেছো, আনন্দ বোস যখন আসলো একেবারে গদগদ হয়ে অ আ ক খ শেখালেন। তারপরে সেই আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি বলল শ্লীলতাহানির মামলা, তার বিরুদ্ধে অভিযোগ, না বাবা আমি রাজভবনে যাব না একা একা, বাইরে দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ইন্টারভিউ দেবো, কথা বলবো বাইরে, মানে আমি যাব না বাবা, ওখানে নিরাপদ নেই।
ফলে ভয়ঙ্কর রকমের আক্রমণ আনন্দ বোসকে সইতে হয়েছে। এবার যেই না আনন্দ পথ থেকে চলে গেছেন, তিনি আবার ভালো হয়ে গেছেন। মমতার অঙ্কটাই হলো যে তুমি যদি ভাই ভাই আমার সাথে চলো তাহলে একরকম, তুমি যদি আমার শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলো, আমার অন্যায় অবিচারের নিয়ে প্রশ্ন তোলো, আমার স্বৈরাচারী শাসনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে শ্লীলতার হানির প্রশ্নটা আনতে পারি, আমি তোমাকে বিজেপির দালাল বলতে পারি। ফলে এটা চেনা রাস্তা। আর মানে উনার কাছে হলো যে যে যখন প্রাক্তন হন তিনি ভালো, আর এখন যিনি তিনি খারাপ হন, এটাই সাধারণত থিওরি। যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ভালো, লালকৃষ্ণ আদবানি খুব খারাপ লোক। আবার যখন নরেন্দ্র মোদী এলেন, নরেন্দ্র মোদী খুব খারাপ লোক, লালকৃষ্ণ আদবানি ভালো। আবার অমিত শাহ যখন মূল শক্তি, তখন অমিত শাহ আর নরেন্দ্র মোদীর মধ্যে নরেন্দ্র মোদী তুলনামূলক ভালো, কিন্তু অমিত শাহ মানে দুর্যোধন, দুঃশাসন, তার এক চোখে দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। যতদিন জ্যোতি বসুর সাথে লড়াই করেছেন, জ্যোতি বসুর মতন খারাপ লোক নেই। যেই জ্যোতি বসু অবসর নিলেন, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হলেন, জ্যোতিবাবু খুব ভালো, বুদ্ধবাবু অত্যন্ত খারাপ। তারপরে যখন বুদ্ধবাবু অবসর নিলেন, তখন সূর্যকান্ত মিশ্র খুব খারাপ, রাজ্য সভাপতি বিরোধী দলের নেতা, রাজ্য সম্পাদক বিরোধী দলের নেতা। সূর্যবাবু যখন অবসর নিলেন, তখন সুজনরা খুব খারাপ, আর মোহাম্মদ সেলিমরা খুব খারাপ। তাহলে এই রাজনীতি খুব পরিচিত রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং উনি যেহেতু আইনের শাসন অনুযায়ী চলবেন না, উনার দল যেহেতু বিরোধীদের উপর অত্যাচার করবে, উনি যেহেতু রাজনৈতিক হিংসা আটকানোর চেষ্টা করবেন না, আবার প্রমোট, ওনার বিরুদ্ধে অভিযোগ আসে, প্রমোট করেন। উনি গভর্নেন্সের প্রশ্নে যেহেতু বারবার ফেল করবেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে চ্যান্সেলর হিসাবে থাকে, রাজ্যপাল থাকেন, সেখানে অন্যায় অবিচার অত্যাচার হবে। ফলে প্রতিনিয়ত তুমি দেখবে আগামী অল্প সময়ের মধ্যেই এই বর্তমান রাজ্যপালের সাথে তার আবার সংঘাত শুরু হবে। এটা শুধু সময়ের অপেক্ষায়। মানে দুই দিক থেকে লোক দেখে। ধরো মমতা বন্দ্যোপাধ্যায়েরকে যারা তোষামত করে, বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, তারা এটা মমতার মধ্যে গদগদের চরিত্র দেখতে পান। মমতার মধ্যে এটার মধ্য দিয়ে তারা অত্যন্ত সহানুভূতিশীল দেখতে পান। কিন্তু আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে বছরকে বছর পর্যালোচনা করি, উনার কাছে ভালো মন্দটা হলো উনার স্বার্থের সাথে সম্পর্কিত, সৌজন্যটা স্বার্থের সাথে সম্পর্কিত, মানবতাটা স্বার্থের সাথে সম্পর্কিত। ফলে যেহেতু বিমান বসু এখন ক্ষমতার বৃত্তের মধ্যে নেই, ফলে বিমান বসু সম্পর্কে তার একসময় যে ধরনের বাক্যবান ছিল, আজকে সেই বিমান বসুর প্রতি সহানুভূতি দেখান, এটা সহানুভূতি কুড়াবার জন্য, সহানুভূতি দেখান সহানুভূতি কুড়াবার জন্য। 2 মিনিট লাগবে না, কালকেই যদি বিমান বসু ক্ষমতাবান হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, উনার মতন কঠোর সমালোচনা বা অপমান হয়তো কেউই করবেন না। ফলে এটা খুব পরিচিত রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিমানবাবুর প্রতি বিমানবাবু যেদিন শিথির মোড়ে মার খেয়েছিল, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ফোন করে সেটা আটকাতে হয়েছিল। আপনি আপনার দলের সেই সময় যারা প্রভাবশালী ছিল, যাদের নেতৃত্বে মার খেয়েছিল সিটিতে, আপনি তাদের সাসপেন্ড করেছিলেন, ডিসচার্জ করেছিলেন, আপনি দলে তাদেরকে বহাল তবিয়তে রেখে দিয়েছিলেন। ফলে এই ধরনের ন্যাকামিপানার সৌজন্যের কোনো মূল্য নেই। যেদিন বিমানবাবু আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের দ্বারা, সেদিন আপনি আপনার দলের যারা অত্যাচারী ছিল তাদের সাসপেন্ড করেছিলেন, অ্যারেস্ট করেছিলেন, দল থেকে বহিষ্কার করেছিলেন। ফলে এ তো কিছুদিন আগের ঘটনা, বিমানবাবু যখন শীতের মোড়ে আক্রান্ত হলেন। ফলে সৌজন্য অসৌজন্যটা আমার স্বার্থের উপরে। আমার স্বার্থে যদি পোষায় তাহলে আমি সৌজন্য দেখাবো, আমার স্বার্থে যদি না পোষায় সৌজন্য দেখাবো না। এটাই দুভাগে ভাগ আছে। দেখো, এটা কিন্তু আরেকটা পার্ট আছে। কবি, সাহিত্যিক, যারা শিল্পী, তারা বলেন দিদির মতন এমন কেউ নেই পৃথিবীতে। ইতিমধ্যেই আমি দেখলাম ধর্ণামঞ্চে কেউ বলেছেন এরকম এরকম নেত্রী এই পৃথিবীতে খুব কম আছেন, ঈশ্বরজানি করেন, সত্যি কম আছেন।
স্যার ওই কয়েকটা প্রকল্প আমি শুনলাম উদ্বোধন করতে আসছে। প্রকল্পের প্রোটোকল আছে। প্রোটোকল অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকতে হয়। আরও মানে বিরোধী দলের নেতা এদেরকে ডাকতে হয়। সালে প্রধানমন্ত্রী যে সভাগুলো করেন সাধারণত প্রথমে ডেভেলপমেন্টের সভা করেন, তারপরে তিনি জনসভা করেন। এটাও কৌশল, রাজনৈতিক কৌশল, যে ডেভেলপমেন্টের ফোকাস করবার চেষ্টা করেন। 2025 সালে জুন মাস থেকে এই সভা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর, আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ারে 2,500 কোটি টাকার গ্যাসের প্রকল্প উদ্বোধন দিয়ে শুরু হয়েছিল। তারপরে একে একে দুর্গাপুর থেকে শুরু করে একের পর এক জায়গায় হয়েছে। প্রথমে তিনি আলাদা করে সরকারি অনুষ্ঠান করেন, সেখানে প্রকল্প ঘোষণা করেন বা প্রকল্পের উদ্বোধন করেন, আর তারপরে তিনি দলীয় সভায় গিয়ে যুক্ত হন। অর্থাৎ দল এবং সরকারের মধ্যে তফাৎটা দেখানোর জন্য এটা করেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসেই বিরোধীদের শ্রাদ্ধ করেন। ফলে বিরোধীদের মানে নবান্নে বসে বিরোধীদের শ্রাদ্ধ করা বা ডিস্ট্রিক্ট মানে জেলা স্তরে যে ইয়ে তোমার গিয়ে বিরোধীদেরকে তুলোধনা করা, অর্থাৎ প্রশাসনিক সভা যেটা উন্নয়নের বৈঠক বলেন, সেখানে বিরোধীদের তুলোধনা করেন, যেটা আমি মনে করি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অসৌজন্যমূলক। এবং এই যে এইমাত্র সৌজন্যের কথা বললে না, এই জেলার মিটিংগুলোতে একজন বিরোধীরও স্থান পায় না, একজন এমপিও স্থান পায় না। অধীর চৌধুরী বছরকে বছর চিৎকার করতেন যে আমি বিরোধী সাংসদ, আমি সারা দেশের বিরোধী দলের লোকসভার নেতা, আমাকে পর্যন্ত জেলার মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন না। ফলে উনার সৌজন্যটা না, প্লিজ এগুলো কবি সাহিত্যিক যারা আছে ওদেরকে নিয়ে এই প্রশ্নটা করবে। মানে আমরা তো অভ্যস্ত যে নেত্রী, যে মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাদেরকে জেলা স্তরের উন্নয়ন মিটিংয়ে, যেটা প্রশাসনিক মিটিং, উনি নামই দেন, কোটি কোটি টাকা খরচা হয় তাতে, ট্যাক্স পেয়ারের টাকা, তোমার আমার টাকা, সেখানে বিরোধী দলের এমএলএ থাকলে তাকে ডাকা হয় না, সাংসদ থাকলে ডাকা হয় না। যেখানে ওনার প্রয়োজন সেখানে উনি সৌজন্য দেখাবেন, যেখানে মানে যেখান থেকে উনি নিজের ইমেজটা প্রজেক্ট করতে পারবেন সেখানে বিমানবাবুর মতন লোককে ডেকে সামনে আনবেন, আবার যেখানে বিরোধীদেরকে ডাকার কথা সেখানে তাদেরকে বর্জন করবেন। ফলে এই সৌজন্যটা তুমি না, ওই যে যারা ওই যে কবি আছে, সব বিখ্যাত এখন কবি সাহিত্যিক, আর ওই যে ওনার পরিচিত সাংবাদিক মুকুল, এদেরকে বলবে এই প্রশ্নটা, প্লিজ আমাকে বলবে না, মানে আমাদের মতন লোককে বলবে না। আমরা যারা সৌজন্যটা বুঝতে পারি যে কোনটা ওনার নাটক, কোনটা সৌজন্য বা কোনটা অসৌজন্য। কিন্তু দেখো বিজেপি তো গোড়ায় কেটে ফেলেছে। মানে আমার অ্যানালিসিস যারা তোমার দর্শকরা শুনে থাকে, আমি বারবার প্রশ্ন তুলেছি যে গত 5 বছরে বিরোধী দলের ভূমিকা বিজেপি পালন করতে পারেনি। শুভেন্দু অধিকারী এককভাবে একটা চেষ্টা চালিয়েছিলেন কর্মসূচি পালনের মধ্য দিয়ে, গণ আন্দোলন কোথাও গড়ে তুলতে পারেননি। কর্মসূচি অবশ্যই উনি পালন করেছেন, নিষ্ঠার সাথে পালন করেছেন, একের পর এক কর্মসূচি পালন করেছেন, ভিজিবল বিরোধী দলের নেতা, এবং সরকারের তীব্র বিরোধিতা তিনি করতে পেরেছেন, সেটা ডেফিনেটলি ক্রেডিটস গোস টু শুভেন্দু অধিকারী। কিন্তু দল বিজেপি কি করেছে 5 বছর? একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি। কৃষকদের কৃষি ক্ষেত্রে যে মানে দাম, ন্যায্য দাম যখন পায়নি, তখন কৃষকদের পেছনে কি কৃষক মোর্চা আন্দোলন করেছিল? যখন এ রাজ্যে মনোজিৎ মণ্ডল মানে মডেলটা বেরিয়ে আসলো, একটা মিটিং দেখতে পেয়েছিলে? একটা মিছিল দেখতে পেয়েছিলে? যখন দিনের পর দিন বেকার মানে চাকরির বেকাররা লড়াই করেছে, এককভাবে তাদের লড়াই করতে হয়েছে, অরাজনৈতিকভাবে। বিজেপি কতটুকু তাদের সাথে ছিল? হয়তো আদালতে কেউ কেউ শুভেন্দু অধিকারী সাহায্য করেছেন। যখন পঞ্চায়েতের দুর্নীতিগুলো এসছে, সেগুলো পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি কতটুকু পালন করতে পেরেছে? বা মানে রাজ্যের কর্মসংস্থানের প্রশ্নে লাগাতার আন্দোলন কয়টা গড়ে তুলতে পেরেছে? ফলে এবং নারী নির্যাতনের প্রশ্নে হয়তো একটা প্রতীকী মিছিল করেছে, কিন্তু লাগাতার অবস্থান করে সরকারের নীতি পরিবর্তন কয়টা করতে পেরেছে? ফলে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। এবং একই সাথে মানে এসআইআর আজকে কেন যাদের নাম 60 লক্ষ লোকের নাম ভেরিফিকেশন হচ্ছে, তাদের পরিবার কেন সরাসরি ইলেকশন কমিশন কেউ নয় বিজেপিকে দায়ী করছে? কেন বিজেপিকে দায়ী করছে? কেন বিজেপির নেতৃত্ব বোঝাতে পারেনি যে রাজ্য সরকারের অসহযোগিতায় এসআইআরের অনেক প্রবলেম বা এসআইআরের দুর্গতি মানুষকে ভোগ করতে হচ্ছে? রাজ্য বিজেপি ব্যর্থ হয়েছে এসআইআরের ইস্যুকে মানুষের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দিতে। আজকে কেন 60 লক্ষ মানুষ যাদের এসআইআরে
ভেরিফিকেশন চলছে, তাদের পরিবারের সদস্যরা পরিষ্কার বলছেন এই দুর্ভোগের জন্য দায়ীকে। ইলেকশন কমিশনও মাঝখানে বলছেন না, বলছে বিজেপি দায়ী। তুমি আমায় বলতে পারো যে দাদা এটা কোথার থেকে আপনি এইসব কথা বলছেন? হ্যাঁ, গ্রাউন্ড রিয়ালিটির থেকেই বলছি, জেনে বলছি, বুঝে বলছি, লোকের সাথে কথা বলে বলছি, সমীক্ষার কাজ করে বলছি। এবং একই সাথে তোমায় বলতে চাই, নরেন্দ্র মোদী একটা মোমেন্টাম সত্যিই তৈরি করতে পেরেছিলেন সিঙ্গুরে, যখন মানে স্রোতের মতন মানুষ এসেছিল সিঙ্গুরে, এবং বিজেপির রাইট ডিসিশন ছিল সিঙ্গুরের মাটিতে কৃষকদের থেকে অনুমতি নিয়ে, প্রায় 250 কৃষকের অনুমতি নিয়ে ওই মাঠে মানে যে সভা করেছিলেন, যদি নরেন্দ্র মোদী সত্যি বলতেন এই কৃষক, যে ইচ্ছুক কৃষকরা আজকে এই সভা করতে আমায় দিল, এখানেই আমি একটা কারখানা গড়ে তুলব, বা আমাদের সরকার যদি আসে কৃষকদের সম্মতি নিয়ে কারখানা গড়ে তোলার উদ্যোগ নেব কথাটাই যথেষ্ট ছিল, প্যাসিভ ভয়েসেই বলতো, আজকে কিন্তু মোমেন্টামটা অনেক দূর এগিয়ে যেত। সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক আন্দোলন, সঠিক অবস্থান, সঠিক বক্তব্য বিজেপি কিন্তু রাখতে পারেনি। আজকে যদি একটার পরে এজেন্সি, সত্যি বলতে কি মানে এটা তো মানুষের কাছে বিস্ময় যে লিপস অ্যান্ড বাউন্ড, যার একজন ডাইরেক্টর জেলে যাচ্ছেন, তার মুখ্য কারিগর কি করে জেলের বাইরে, যার সম্পত্তি অ্যাটাচ হচ্ছে, মানে তিনি কি করে ছাড় পান? তাকে কেন ইডি সিবিআই সেইভাবে মানে শুনানি করলো না, বা মানে তদন্তই চালালো না? ফলে এই প্রশ্নটা আসবে যে দিনের শেষে কেন্দ্রের এজেন্সিগুলো যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গাটা আসবে। একই সাথে 2021 বিধানসভা নির্বাচনে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, তাতে কয়জন মানে যারা শাসক দলের অভিযুক্ত ছিলেন তাদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা সিবিআই নিতে পেরেছে, কেন নিতে পারেনি? তার ব্যর্থতার দায়টা কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে নিতে হচ্ছে। ইলেকশন কমিশনের ব্যর্থতার দায় যেমন সরাসরি বিজেপিকে নিতে হচ্ছে, যে কোনো আমার সাথে যে কোনো বিজেপি কর্মীকে চ্যালেঞ্জ করে বলছি যে 60 লক্ষ লোকের নাম এসআইআরের মানে ভেরিফিকেশনে আছে, চলুন যে কোনো একটা বাড়িতে যাই, জিজ্ঞেস করি যে আপনার নাম ভেরিফিকেশনে আছে, আপনি কি সন্তুষ্ট? উত্তর না। এই ভেরিফিকেশনে যে আপনার নাম আসলো, এতে কি আপনি হয়রানি মনে করছেন? হ্যাঁ। এই হয়রানির জন্য কে দায়ী? ইলেকশন কমিশন বলছে না, বলছে বিজেপি দায়ী, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দায়ী। ফলে মানে সেই কারণেই এই ধরনের বৈঠক ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। বিরোধী দলের নেতা, বিরোধী দল হিসাবে প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ রাজ্য নেতৃত্ব বসছেন, প্রার্থী তালিকা ঘোষণা করবেন, লড়াইয়ের জায়গা তৈরি করবেন, ইম্পর্টেন্ট। কিন্তু এতটা পরিশ্রম তাদের করতে হতো না যদি প্রতিদিনের পড়াশোনাটা করতেন, প্রতিদিনের রাজ্য রাজনীতিতে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে পারতেন, মানুষের দাবি দাওয়া নিয়ে যদি গণ আন্দোলন গড়ে তুলতে পারতেন, বিকল্প অটোমেটিক্যালি আজকে তৈরি হতো, আলাদা এফোর্ট দিয়ে বিকল্প তৈরি করতে হতো না। জায়গা বিজেপির লোকরা আমার উপরে রাগ করবেন, দয়া করে রাগ করবেন না। আপনার নেতৃত্ব কিন্তু বোঝাতে পারেনি যে আন্তর্জাতিক স্তরে এত বড় বিপর্যয় ঘটেছে, মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয় ঘটেছে, এটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে গ্যাসের সমস্যা চলছে, কারণ মিডিল ইস্ট হলো গ্যাস সরবরাহের মূল জায়গা। আপনারা কিন্তু বিজেপির দল কিন্তু আপনারা বোঝাতে পারেননি। ফলে এই ব্যর্থতাটা শ্রমিক ভট্টাচার্যের ব্যর্থতা, শুভেন্দু অধিকারীর ব্যর্থতা। আজকে সেই ব্যর্থতাকে ক্যাশ করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এসআইআরের সুবিধাটা নিলেন, ঠিক একইভাবে কিন্তু এই গ্যাসের, রান্নার গ্যাসের যে অব্যবস্থা তৈরি হয়েছে, সেইটার জন্য কিন্তু নরেন্দ্র মোদীকে টার্গেট করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং মিছিল করবার চেষ্টা করেছেন। ফলে এটার বাই প্রোডাক্ট হিসাবে ডেফিনেটলি মানুষ কিন্তু সমস্যার মধ্যে আছে। মমতার এই আন্দোলনের সাথে মানুষ কিন্তু নিজেকে কানেক্ট করতে পারবে, কারণ গ্যাসের সিলিন্ডার বুক করা যাচ্ছে না, এটাও যেমন ফ্যাক্ট, আবার কালোবাজারির অভিযোগ এসছে। বিজেপির নেতৃত্ব কী করতে পারত? সরাসরি আন্তর্জাতিক স্তরে সংকটটাকে সহজ সরল ভাষায় ব্যাপক প্রচারে আনতে পারত। হলো যে কালোবাজারি করলো কে? তৃণমূল ছাড়া আবার কে? এই কারণেই যে কালোবাজারি শেষ পর্যন্ত রাজ্য স্তরে হয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছিলেন কালোবাজারির কথা, এই হোর্ডিং কোথার থেকে হয়? এটা তো আকাশে উঠে না, রাজ্যে হয়, রাজ্য প্রশাসন তার জন্য দায়বদ্ধ। ফলে এইটা যে ব্যাপকভাবে প্রচারে আনা, সেই প্রচারে তো বিজেপি আনতে পারেনি। এবং তোমাকে আমি বলছি যে এরকম আমি যদি ধরে ধরে বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি অর্গানাইজেশনাল ল্যাপস বা নেতৃত্বের দুর্বলতা কিন্তু প্রতিনিয়ত চোখে পড়েছে। শুধুমাত্র আবেগ দিয়ে জয় শ্রীরাম বলে জিততে চাইছে, কিন্তু সত্যি কি তাই জেতা যায়? এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি তোমাকে রাখতে চাই যে এই যে এসআইআরের যে ইস্যু,
এই ইস্যুটা কিন্তু এমন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, এর এর কেবল অঙ্কটা বিজেপি কাউন্ট করছে, মানে এ কত নাম বাদ গেল, কিন্তু কেমিস্ট্রিটা নিয়ে কেউ মানে বিজেপি ভাবছেই না। যেমন আমি তোমায় বলছি যে এই আন্দোলন করার ফলে মানে আইএসএফ করতো যারা, জনতা উন্নয়ন পার্টি করতো বা সিপিএম করতো, এমন মুসলিমরাও, তারা বলছে যে না, অন্য সময় আমরা ইয়েকে আইএসএফকে ভোট দিব, কিন্তু এই নির্বাচনটা হলো আমাদের অস্তিত্বের নির্বাচন, ফলে এখানে কিন্তু তৃণমূলকেই ভোট দিতে হবে। কেন এরকম গ্রাউন্ড লেভেল থেকে এরকম রিয়াকশন কেন পাচ্ছি? অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনেও যে আইএসএফ কর্মী আইএসএফকে ভোট দিয়েছে, সেই আইএসএফ কর্মী বলছে যে এই মানে ভোটের নাম কেটে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, ফলে বিজেপিকে পরাজিত করবার জন্য এবার কিন্তু তৃণমূলকেই ভোট দিতে হবে। তাহলে একজন মানে একজন ভোটারকে বিযুক্ত করে জয়ী হতে চাইছে বিজেপি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটারকে সংযুক্ত করে জয়ী হতে চাইছে। মানে এই রাজনীতিগুলো বিজেপি কি বুঝতে পেরেছে? আমার উত্তর না, কারণ প্রথম দিন থেকেই মানে এসআইআর এর দায় দায়িত্ব যেন বিজেপি নিয়ে নিয়েছে। প্রথম দিন থেকে 1 কোটি লোক নাম বাদ যাবে সেটার উপর স্ট্রেস দিয়েছে। প্রথম দিন থেকেই ধরে নিয়েছে যে যাদের নাম বাদ যাবে তারা মুসলমান রোহিঙ্গা। ফলে মানে সংযোগ, মানে একটা বিরোধী রাজনৈতিক দল ভোটারদেরকে যুক্ত করে করে জয়ী হয় সাধারণত। পশ্চিমবাংলার ক্ষেত্রে এমন একটা বিরোধী দল আমি দেখতে পাচ্ছি যারা ভোটারদেরকে বিযুক্ত করে জয়ী হতে চাইছে। সত্যি কি জয়ী হওয়া যায়, এই প্রশ্নটা আমার থাকে। স্যার একে- না, রাষ্ট্রপতি শাসন জারি হলেও ডেফিনেটলি বিজেপির সুবিধে। রাষ্ট্রপতি শাসন জারি হলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, কারণ এ রাজ্যে ক্ষমতাটা দখল করার পেছনে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সহজ সরল ভোটে যেতেন না, তার সাথে মানি পাওয়ার থাকে, মাসুল পাওয়ার থাকে, এবং রাজ্য প্রশাসনের মেশিনারি থাকে। ফলে এই তিনটে তখন অফ হয়ে যাবে। মানে যেই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন হবে, এই যে অফিসারগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ঘুরে দেখো, রাতারাতি তখন দেখবে যে রাজ্যপালের পেছনে ঘুরছে। এই যে তুমি মাসুল পাওয়ারের লোকগুলোকে দেখো, মানে গুন্ডা বাহিনীকে, সেই গুন্ডা বাহিনী রাতারাতি তুমি দেখবে যে শাসক দলের পরিবর্তন করে পরিবর্তন করে বিজেপিতে এসে গেছে একটা বড় অংশ। এবং একই সাথে তোমায় বলছি, রাজ্য প্রশাসনের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসবে। একইভাবে তোমার যে মানি পাওয়ার, মানে যে লোকগুলো বিজেপিকে টাকা দিতে ভয় পায়, মানে রাজ্য স্তরের লোকাল যারা বিজনেসম্যান, তারা ভাবে বাবা বিজেপিকে টাকা দিব তাহলে শাসক দলের রোষানলে পড়বো, মানে তৃণমূলের রোষানলে পড়বো। লোকাল টাকা ফ্লো তখন শুরু হয়ে যাবে, যেটা তৃণমূল কী করে, লোকাল লেভেলের টাকা দিয়েই প্রথম রাউন্ডে মানে বিরোধীদেরকে পিছিয়ে দেয়। ফলে টাকার ফ্লো, মানে রাষ্ট্রপতি শাসনের টাকা প্রচুর পরিমাণে বিজেপির ঘরে ঢুকবে, লোকাল লেভেলের টাকা। ফলে মানি পাওয়ার, মাসল পাওয়ার, সরকারি মেশিনারি সব বিজেপির পক্ষে যাবে। ফলে সেই ক্ষেত্রে বিজেপির ডেফিনেটলি অ্যাডভান্টেজ হবে।